পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া রূপালী নদীর তীরে এক শান্ত গ্রাম ছিল। সেই গ্রামেই ইমরান নামে এক অত্যন্ত দরিদ্র কিন্তু সৎ যুবক তার বৃদ্ধা মায়ের সঙ্গে একটি ছোট কুঁড়ে ঘরে বসবাস করত। ইমরান প্রতিদিন নদীতে মাছ ধরে যা পেত তা দিয়েই কোনো মতে তাদের মা ছেলের সংসার চলত। এক শান্ত সকালে ইমরান যখন তার মাছ ধরার জাল মেরামত করে কাজে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পাশের ঘর থেকে তার মায়ের প্রচণ্ড কাশির শব্দ ভেসে এলো। কি হয়েছে মা? আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি তোমার কাশিটা কিছুতেই কমছে না। তুমি শরীরটা নিয়ে কি খুব কষ্ট পাচ্ছ? আরে না বাবা, শরীর ঠিকই আছে। এখন তো বয়স হয়েছে, তাই এই বার্ধক্যে একটু আধটু কাশি হওয়া খুব স্বাভাবিক। তুই চিন্তা করিস না। ইমরান যখন আশ্বস্ত হওয়ার জন্য তার মায়ের কপালে হাত রাখল, তখন সে চমকে উঠল। তার মায়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। মা, তোমার তো ভীষণ জ্বর। তুমি কেন মিথ্যে বললে? তুমি একদম চিন্তা করো না। আমি আজ ফেরার পথে বাজার থেকে তোমার জন্য ভালো ওষুধ নিয়ে আসব। কথাটি বলে ইমরান তার মাছ ধরার জাল কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু নদীর পাড়ে এসে সে এক গভীর হতাশায় নিমজ্জিত হল। তার পকেটে একটি পয়সাও ছিল না। সে একা একা বালির ওপর বসে বিড়বিড় করতে লাগল। আমি মাকে কথা তো দিয়ে এলাম যে ওষুধ নিয়ে ফিরব, কিন্তু ওষুধ কেনা টাকা পাবো কোথায়? ঘরে এক মুঠো চালও অবশিষ্ট নেই। হে খোদা, এখন আমি কি করব? ইমরানের চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। দীর্ঘক্ষণ ভাবার পর তার মাথায় এক বুদ্ধি এলো। সে ভাবল গ্রামের প্রভাবশালী মহাজন রতনবাবুর কাছে গিয়ে কিছু টাকা ধার চাইবে। রতনবাবু ছিলেন গ্রামের সবচেয়ে ধনী এবং অত্যন্ত অহংকারী মানুষ। নিরুপায় হয়ে ইমরান সোজা রতনবাবুর আলিশান বাংলোর দিকে রওনা দিল। তাকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রতনবাবু এক তাচ্ছিল্যের হাসি হাসলেন। আরে ইমরান, তুই এখানে কি করিস? তুই তো জানিস যে তোর মতো ছোট লোকদের জন্য আমার এই বাংলোর দরজা সবসময় বন্ধ। কাজ ছাড়া এখানে এসেছিস কেন? রতনবাবু, আমার মা খুব অসুস্থ। বাড়িতে ওষুধের জন্য একটা টাকাও নেই। আপনি তো জানেন আমি সারাদিন নদীতে পড়ে থাকি। দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন। আমি কথা দিচ্ছি, অল্প অল্প করে কাজ করে আপনার সব দেনা শোধ করে দেব। ইমরানের কথা শুনে রতনবাবু অট্ট হাসিতে ফেটে পড়লেন। তার সেই হাসি যেন বিদ্রূপে ভরা ছিল। শোধ করবি? হাসালি আমায়। তোর ওই পুরনো ছেঁড়া জালে তো সারাদিনে দুটোর বেশি চুনোপুটি মাছও ওঠে না। সেই মাছ দিয়ে তোদের মা ছেলের পেটি চলে না, আবার আমার ধার শোধ করবি? আমি টাকা তাদেরই দিই যাদের সেই টাকা সুদে আসলে ফেরত দেওয়ার ক্ষমতা আছে। তোর মতো ভিখারিকে দেওয়ার মতো সময় বা টাকা কোনোটাই আমার নেই। রতনবাবু, একবারের জন্য দয়া করুন। মা মরে যাবে ওষুধ না পেলে। চুপ কর, এখান থেকে দূর হয়ে যা। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আর ঘ্যান ঘ্যান মরবি না। যা বলছি বেরিয়ে যা। রতনবাবু ইমরানকে চরমভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। শূন্য হাতে এবং বুক ভরা হাহাকার নিয়ে ইমরান আবার নদীর পাড়ে ফিরে এলো। অপমানে আর কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু মায়ের অসুস্থ মুখটা মনে পড়তেই সে আবার দিশাহারা হয়ে পড়ল। রতনবাবুর কাছে অপমানিত হয়ে ইমরান ভাঙা মন নিয়ে আবারও রূপালী নদীর তীরে ফিরে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে তার পুরনো জালটি নদীর জলে ছুঁড়ে দিল। কিছুক্ষণ পর জালে একটি ছোট মাছ ঝাটকা পড়ল। হায় কপাল! আজ যদি এই জালে একটি মাছের বদলে অনেকগুলো মাছ ধরা পড়ত, তবে সেগুলো বাজারে বিক্রি করে মায়ের ওষুধের টাকা জোগাড় করতে পারতাম। ইমরান বিষণ্ণ মনে বাড়ির দিকে পা বাড়াল। ঘরে ঢোকা মাত্রই তার মা ধুকতে ধুকতে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, ফিরলি? আমার জন্য কি ওষুধ আনতে পেরেছিস? মায়ের কথা শুনে ইমরানের চোখ জলে ভরে এলো। সে কোনো উত্তর দিতে পারল না। তার মা মুহূর্তেই সব বুঝতে পারলেন। কোনো ব্যাপার না বাবা, তুই মন খারাপ করিস না। আমার তেমন বড় কোনো অসুখ হয়নি। বার্ধক্যের শরীর তো, একটু আধটু এমন হবেই। আমাদের মতো গরিবের রোগ ওষুধ ছাড়াও সেরে যায়। তুই চিন্তা ছেড়ে একটু জিরিয়ে নে। ইমরান কোনো কথা না বলে চুপচাপ একপাশে শুয়ে পড়ল। তার সারা রাত দুশ্চিন্তায় ঘুম এলো না। পরদিন ভোরে সে আবারও নদীর পাড়ে গেল মাছ ধরতে। সকাল গড়িয়ে বিকেল হলো,
কিন্তু আজ তার জালে একটি মাছও ধরা দিল না। হে ভগবান, আজ সারাদিনে একটা মাছও পেলাম না। আজ যদি খালি হাতে বাড়ি ফিরি তবে মা আর আমাকে না খেয়েই রাত কাটাতে হবে। ঠিক সেই মুহূর্তেই তার জালে একটি টান পড়ল। ইমরান দেখল একটি অদ্ভুত সুন্দর মাছ জালে আটকেছে। ইয়াক, অন্তত একটা মাছ তো পাওয়া গেল। আজ মাকে উপোস থাকতে হবে না। ইমরান যখন মাছটি জাল থেকে ছাড়াতে যাবে তখনই মাছটি মানুষের গলায় কথা বলে উঠল। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ওরে বাবা, মাছ মানুষের গলায় কথা বলছে? তুমি কি কোনো ডাইনি নাকি কোনো জলপরি? আমি ডাইনিও নই, জলপরিও নই। আমি এই নদীর এক মায়াবী মাছ। বেশি ভেবো না। তুমি যদি আমাকে আজ মুক্তি দাও তবে আমি তোমাকে একটি অমূল্য মুক্ত দেব। সেটা বিক্রি করে তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে। তুমি কিভাবে জানলে যে আমার মা অসুস্থ? আমি মায়াবী মাছ। আমি যার দিকে তাকাই তার অতীত আমার চোখের সামনে ভেসে ওঠে। ইমরানের দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। সে পরম মমতায় মাছটিকে হাতের মুঠোয় নিল। তুমি যদি আমাকে মুক্ত নাও দিতে তবুও আমি তোমাকে নদীর জলেই ছেড়ে দিতাম, কারণ কারোর জীবন কেড়ে নেওয়া ঠিক নয়। ইমরান মাছটিকে নদীর জলে ছেড়ে দিল। সাথে সাথে মাছটির চোখ থেকে রঙিন আলোকছোটা বেরিয়ে এলো এবং ইমরানের সামনে একটি উজ্জ্বল ও দামি মুক্ত প্রকট হল। মাছটি লেজ নাড়িয়ে নদীর ঢেউয়ের গভীরে মিলিয়ে গেল। এ তো ভারী চমৎকার মুক্ত। এটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এবার মায়ের চিকিৎসা খুব ভালোভাবে হবে। ইমরান দ্রুত সেই মুক্তটি নিয়ে বাড়ি ফিরল এবং তার মাকে সব কথা খুলে বলল। তার মা মুক্তটি দেখে অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ইমরানের মা মুক্তটি দেখে অবাক হয়ে ছেলেকে সতর্ক করলেন। খবরদার বাবা, এই মুক্তোর কথা কাউকে বলিস না। আর এটি কোনো ভালো দোকানে বিক্রি করিস। দেখে মনে হচ্ছে এটি অনেক মূল্যবান। ঠিক বলেছ মা। এখনই মুক্ত বিক্রি করে আমি তোমাকে শহরের বড় ডাক্তার দেখাবো। তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। পরদিন ইমরান সেই মুক্তটি নিয়ে গ্রামের পুরনো স্বর্ণকার গদাইধরের কাছে গেল। গদাইধর মুক্তটি হাতে নিয়ে চমকে উঠল। ওরে ইমরান, তুই এ অমূল্য রত্ন কোথায় পেলি? আমি কোথায় পেয়েছি তা দিয়ে আপনার কি দরকার? আপনি শুধু বলুন এর বদলে আমাকে কত টাকা দেবেন। গদাইধরের মনে লোভ জাগল। সে মনে মনে ভাবল, এই বোকা ছেলেটা তো এই মুক্তোর আসল দাম জানে না। একে সামান্য কিছু টাকা দিয়ে বিদায় করি। দেখ ইমরান, আমি তোকে এর জন্য এই কয়েকটা টাকাই দিতে পারবো। সে কিছু টাকা ইমরানের দিকে এগিয়ে দিল। আমার তো মনে হয়েছিল এর দাম আরও অনেক বেশি হবে। না বাবা, এর বেশি দাম আমি দিতে পারবো না। চাইলে অন্য কোথাও দেখতে পারিস। থাক, এখন আমার মায়ের চিকিৎসার জন্য এই টাকাই অনেক। ইমরান টাকাগুলো নিয়ে মায়ের চিকিৎসার জন্য চলে গেল। পরের দিন গদাইধর সেই মুক্তটি নিয়ে মহাজন রতনবাবুর কাছে হাজির হল। রতনবাবু, দেখুন আমার কাছে আপনার জন্য কি বিশেষ জিনিস আছে। মুক্তটি রতনবাবুকে দেখালো। এ তো বড় অদ্ভুত আর চমকপ্রদ মুক্ত। এটা তোমার কাছে কোত্থেকে এলো? আমি যদি বলি এটা আমাকে কে দিয়েছে আপনি বিশ্বাসই করবেন না। এটা আমাদের গ্রামের সেই গরিব জেলে ইমরান আমাকে দিয়েছে। রতনবাবু ভীষণভাবে চমকে উঠলেন। ইমরান, ওই ভিখারি ছেলেটা যে কদিন আগে আমার কাছে ধার চাইতে এসেছিল, ওর কাছে এত দামি মুক্ত এলো কোত্থেকে? তা তো জানি না, তবে আমি ওকে সামান্য কিছু টাকা দিয়ে বিদায় করেছি। শহরে এই মুক্তোর দাম হবে কয়েক লক্ষ টাকা। আপনার তো শহরে অনেক চেনা জানা। এটা বিক্রি করে দিন, যা লাভ হবে আমরা অর্ধেক করে নেব। এ কাজ করো গদাই, তুমি ইমরানের ওপর কড়া নজর রাখো। ওর কাছে নিশ্চয়ই আরও মুক্ত আছে। ও যদি একবার শহরে পৌঁছে যায় তবে ও বড়লোক হয়ে যাবে, আর আমরা কিছুই পাবো না। বেশ কিছুদিন কেটে গেল। ইমরানের মা এখন পুরোপুরি সুস্থ। একদিন ইমরান আবারও তার জাল নিয়ে নদীতে গেল। জালটি জলে ফেলতেই সেটি খুব ভারী হয়ে উঠল। মনে হচ্ছে আজ জালে প্রচুর মাছ ধরা পড়েছে। কিন্তু জালটি পাড়ে তুলতেই ইমরানের চোখ কপালে উঠল। জালটি মাছে নয়, বরং উজ্জ্বল আর দামি মুক্তোতে ভরেছিল। এ কি, সেই মায়াবী মাছের দেওয়া মুক্তগুলো আমার জালে ধরা পড়েছে? আমি এখন আর এগুলো গ্রামে বিক্রি করব না, শহরে নিয়ে গিয়ে বিক্রি করব এবং আমরা অনেক বড়লোক হয়ে যাব। ইমরান সব মুক্ত নিয়ে বাড়ি ফিরে তার মাকে দেখালো। ঠিক সেই সময়েই সুযোগ বুঝে গদাইধর সেখানে হাজির হল। কিরে ইমরান, তোর কাছে এত শত শত মুক্ত এলো কোত্থেকে? আমি কোথা থেকে পেয়েছি তা আপনাকে বলবো না।
আর আমি এগুলো আপনার কাছে বিক্রিও করব না। গতবার আপনি আমাকে অনেক ঠকিয়েছিলেন। মা অসুস্থ ছিল বলে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন আপনি এখান থেকে যেতে পারেন। গদাইধর রাগে আর হিংসায় ফেটে পড়ল। সে সোজা রতনবাবুর বাংলোয় গিয়ে সব খবর দিল। রতনবাবু, সর্বনাশ হয়ে গেছে। আমি নিজের চোখে দেখে এলাম ইমরানের কাছে শত শত মুক্তো আছে। সেগুলোর দাম কমপক্ষে কয়েক কোটি টাকা হবে। আমার সন্দেহ ঠিক ছিল, কিন্তু তুমি যখন দেখলে তখন ওর থেকে ওগুলো কেড়ে নিলে না কেন? পাগল নাকি তুমি? আমি একা ওর থেকে কিভাবে কেড়ে নিতাম? ও চিৎকার করলে গ্রামের মানুষ আমাকে চোর ভাবত। আপনি এবার একটা বুদ্ধি বের করুন, কিভাবে ওই মুক্তোগুলো হাতানো যায়। রতনবাবু গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন এবং একটি ভয়ঙ্কর পরিকল্পনা করতে লাগলেন। কিছুক্ষণ চিন্তা করার পর রতনবাবুর চোখে এক পৈশাচিক ঔজ্জ্বল্য ফুটে উঠল। তিনি গদাইধরের দিকে তাকিয়ে একটি কুটিল হাসলেন। আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে। কেননা আজ রাতেই আমরা ইমরানের বাড়িতে ডাকাত পাঠিয়ে দিই, তাকে চিরতরে আমাদের পথ থেকে সরিয়ে দেব। এতে মুক্তগুলো আমাদের হাতে আসবে আর গ্রামের মানুষ ভাববে ডাকাতরা ইমরানকে মেরে সব লুটে নিয়ে গেছে। একদম ঠিক বলেছেন রতনবাবু, এটাই সবচেয়ে মোক্ষম উপায় হবে। গভীর রাতে যখন ইমরান গভীর ঘুমে মগ্ন ছিল, তখন দুজন মুখোশধারী লোক দেয়াল টপকে তার ঘরে ঢুকল। হঠাৎ শব্দ শুনে ইমরান ধরফর করে জেগে উঠল। কে তোমরা? আমার ঘরে কি করছো? মুখোশধারী দুজন কোনো উত্তর দিল না। তারা সরাসরি সেই কোণের দিকে এগিয়ে গেল যেখানে মুক্তোর পোটলাটি রাখা ছিল। একজন পোটলাটি তুলে নিল এবং দুজনেই দৌড়ে পালানোর চেষ্টা করল। ঠিক সেই সময় ইমরানের মায়েরও ঘুম ভেঙে গেল। ওরে ইমরান, আমাদের ঘরে কি হচ্ছে রে? ওগুলো কারা? মা, দুজন ডাকাত আমাদের ঘরে ঢুকে মুক্তোগুলো নিয়ে পালাচ্ছে। আমি ওদের ছাড়বো না, আমি ওদের পিছু নিচ্ছি। যাস না বাবা, তোর প্রাণের বিপদ হতে পারে। ইমরান মায়ের বারণ শুনল না। সে প্রাণের ঝুঁকি নিয়ে ডাকাতদের পিছু ধাওয়া করল। দৌড়াতে দৌড়াতে ডাকাতরা রূপালী নদীর নির্জন পাড়ে এসে পৌঁছালো। ইমরানও সেখানে গিয়ে তাদের ধরে ফেলল। আমার মুক্তোগুলো ফিরিয়ে দাও, ওগুলো আমাদের বেঁচে থাকা সম্বল। ডাকাতরা কথা না বলে ইমরানকে নিষ্ঠুরভাবে মারধর শুরু করল। একসময় ইমরান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। তারা তাকে তুলে নদীর উত্তাল স্রোতে ফেলে দিল এবং সরাসরি রতনবাবুর বাংলোর দিকে রওনা দিল। ডাকাতরা মুক্তোর পোটলাটি রতনবাবুর হাতে দিয়ে সেখান থেকে সরে পড়ল। কিছুক্ষণ পর গদাইধরও সেখানে এসে হাজির হল। দেখলে গদাই, আমার বুদ্ধির জোর! এক চালে ইমরানকে শেষ করে মুক্তগুলো ছিনিয়ে নিলাম। সে এখন মৃত। আমার লোকগুলো তাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই কথা বলে রতনবাবু অট্ট হাসিতে ফেটে পড়লেন। অন্যদিকে ইমরানের মা কাঁদতে কাঁদতে নদীর পাড়ে এসে পৌঁছালেন। ঢেউগুলো সজোরে পাড়ে আছড়ে পড়ছিল। ইমরান, ওরে ইমরান বাবা, কোথায় গেলি তুই? নদীর বালিতে চাপ চাপ রক্ত দেখে তিনি ডুকরে কেঁদে উঠলেন। তিনি ভাবলেন ডাকাতরা তার একমাত্র সন্তানকে মেরে নদীতে ফেলে দিয়েছে। তিনি দীর্ঘক্ষণ সেখানে বসে বিলাপ করতে লাগলেন। কিন্তু ইমরান মারা যায়নি। সে অজ্ঞান অবস্থায় নদীর প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল। ঢেউয়ের ছাপটা তাকে এক অজানা গন্তব্যের দিকে নিয়ে গেল। সকাল হলো। সূর্যের প্রথম কিরণ যখন ইমরানের চোখে পড়ল, তখন তার জ্ঞান ফিরল। সে ধরফর করে উঠে চারপাশ দেখে অবাক হয়ে গেল। সে এক অত্যন্ত সুন্দর দ্বীপে এসে পৌঁছেছে। আমি কোথায় এলাম? এ তো অপূর্ব সুন্দর এক দ্বীপ। আমি কি স্বপ্ন দেখছি? সে ধীরে ধীরে বালুচর থেকে উঠে বনের দিকে এগিয়ে গেল। না, এটা কোনো স্বপ্ন নয়, এটাই চরম সত্য। হঠাৎ বনের ওপাশে তার নজর পড়ল এক বিশাল প্রাসাদের দিকে। সেই প্রাসাদটি পুরোপুরি চকচকে মুক্তো দিয়ে তৈরি। প্রাসাদের দেয়াল থেকে সোনালি এবং সাদা আভা বের হচ্ছে। গম্বুজের ওপর বসানো মুক্তোগুলো সূর্যের আলোয় এমনভাবে জ্বলজ্বল করছিল যেন আকাশ থেকে অসংখ্য তারা মাটির ওপর নেমে এসেছে। প্রাসাদের প্রতিটি স্তম্ভ এবং দরজা এত সূক্ষ্ম কারুকার্যমণ্ডিত ছিল যে মনে হচ্ছিল সেটি কোনো স্বপ্নপুরীর অংশ। ইমরান দীর্ঘক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে সেই মুক্ত প্রাসাদের দিকে তাকিয়ে রইল। তারপর কিছুটা ভয় আর বুকভরা বিস্ময় নিয়ে সে প্রাসাদের ভেতরে পা রাখল। ভেতরে ঢোকা মাত্রই তার কানে এক সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো। শেষ পর্যন্ত তুমি তবে এসেই পড়লে। ইমরান চমকে পেছনে তাকিয়ে দেখল তার সামনে এক অপূর্ব সুন্দরী এক তরুণী দাঁড়িয়ে আছে। কে আপনি? আর আমি যে এখানে আসবো তা আপনি জানলেন কি করে? আমি এই মুক্তপ্রাসাদের রাজকন্যা।
আর তুমি তো আমাকে আগে থেকেই চেনো। মুক্তপ্রাসাদের রাজকন্যা, আর আমি আপনাকে আগে থেকে চিনি? আমি ঠিক বুঝতে পারছি না। তোমার কি মনে আছে কিছুদিন আগে তোমার জালে একটি মাছ আটকা পড়েছিল? হ্যাঁ, মনে আছে। সেই মাছটি মানুষের গলায় আমার সঙ্গে কথা বলেছিল। সেই মাছটি আসলে আমিই ছিলাম। আমি মাঝে মাঝে মাছের রূপ ধরে মানুষের পৃথিবীতে ঘুরতে যাই। যে মানুষকে আমার ভালো লাগে এবং যার মনে কোনো লোভ নেই, আমি তাকেই সাহায্য করি, যেমনটা তোমাকে করেছি। প্রথমে তোমাকে একটি মুক্তো দিয়েছিলাম এবং পরে তোমার জাল মুক্তোতে ভরিয়ে দিয়েছিলাম। কিন্তু মাকে বাঁচানোর জন্য সেই মুক্ত আমার কাল হলো। ডাকাতরা জানতে পেরেছিল আমার কাছে দামি মুক্ত আছে। তারা রাতে এসে সব লুটে নিল, আমাকে মেরে নদীতে ফেলে দিল। তারা হয়তো ভেবেছে আমি মরে গেছি। আমার মাও এখন ওটাই ভাবছেন। তুমি যা দেখেছ তাকেই সত্যি বলে মেনে নিয়েছ, কিন্তু আসলে তারা ডাকাত ছিল না, তারা ছিল রতনবাবুর লোক। রতনবাবুর লোক? কিন্তু রতনবাবু কেন আমার উপর হামলা করতে যাবেন? কারণ তুমি একটি মুক্ত গদাইধরকে বিক্রি করেছিলে। সে সেই মুক্তটি রতনবাবুকে দেখায় এবং রতনবাবুর মনে চরম লোভ জাগে। সে গদাইধরকে বলেছিল তোমার ওপর নজর রাখতে। হ্যাঁ, এবার আমার মনে পড়েছে। আমি যখন মুক্ত ভরা জাল নিয়ে বাড়ি ফিরলাম, তখন গদাইধর হুট করে আমার বাড়িতে হাজির হয়েছিল। ওই সব রতনবাবুকে বলেছে। রতনবাবু পরিকল্পনা করে তার লোক দিয়ে তোমার বাড়িতে হামলা করিয়েছে এবং মুক্তগুলো লুটে নিয়েছে। সে তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্রও করেছিল, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে এনেছি। ইমরানের চোখের কোণে জল চলে এলো। সে ভাবতেই পারেনি রতনবাবু এতটা নীচ হতে পারেন। রতনবাবু এতটা জঘন্য কাজ করতে পারেন তা আমি ভাবতেও পারিনি। এখন আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমাকে আবারও প্রচুর মুক্ত দেব, কিন্তু তুমি সরাসরি গ্রামে যাবে না, প্রথমে শহরে যাবে এবং এই মুক্তগুলো বিক্রি করে অনেক ধন সম্পদ নিয়ে গ্রামে ফিরবে। তবেই তুমি শক্তিশালী হতে পারবে। তখন গদাইধর তার স্বভাব অনুযায়ী তোমার কাছে নিশ্চয়ই জানতে চাইবে যে এত ধন সম্পদ কোত্থেকে এলো। তুমি তাকে বলবে যে এই মুক্ত তোমাকে মুক্তপ্রাসাদের রাজকন্যা দিয়েছে, আর তাকে এখানকার ঠিকানাও দেবে। কিন্তু আমি তাকে এই দ্বীপের ঠিকানা দেব কিভাবে? আমি তো নিজেই জানি না। যখন সে জিজ্ঞেস করবে, তুমি বলবে নিজের জাহাজ নিয়ে সমুদ্রে নামো এবং একটি মুক্ত হাতের তালুতে রাখো। জাহাজ যত এগোবে, মুক্তটি থেকে বের হওয়া রঙিন আলো পথ দেখাবে। সেই আলো যেদিকে যাবে, জাহাজ সেদিকেই ঘোরাতে বলবে। তবেই সে সরাসরি এই মুক্তপ্রাসাদে পৌঁছাতে পারবে। ঠিক আছে, আপনি যেমনটা বললেন আমি ঠিক তেমনটাই করব। রাজকন্যা ইমরানকে প্রচুর পরিমাণে দামি মুক্ত দিলেন। তারপর বললেন, এবার তোমার চোখ বন্ধ করো। ইমরান চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর চোখ খুলতেই সে নিজেকে তার নিজের গ্রামের রূপালী নদীর তীরে দাঁড়িয়ে থাকতে দেখল। ইমরান কিন্তু সরাসরি বাড়ি গেল না। সে প্রথমে শহরে গিয়ে রাজকন্যার দেয়া মুক্তগুলো বিক্রি করল। সেই মুক্তর বিনিময়ে সে কোটি কোটি টাকা পেল। এরপর প্রচুর ধন সম্পদ নিয়ে সে গ্রামে ফিরে এলো। বাবা, তোকে ফিরে পেয়ে আমার প্রাণ ফিরে এলো। আমি ভেবেছিলাম তুই আর এই পৃথিবীতে নেই। মা, যার মাথায় তোমার মতো মায়ের আশীর্বাদ থাকে তার কিছু হতে পারে না। অল্প কিছুদিনের মধ্যেই ইমরান গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল। তার সেই ভাঙা কুড়ে ঘরের জায়গায় এক বিশাল রাজপ্রাসাদ দাঁড়িয়ে গেল। সে গ্রামের অনেক জমির মালিক হয়ে গেল। এইসব দেখে রতনবাবুর বুক হিংসায় জ্বলে উঠল। ইমরান তো মরে গিয়েছিল, তাই না? ও ফিরে এলো কিভাবে? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, ও তো রীতিমতো রাজার মতো ফিরে এসেছে। ওর কাছে এত সম্পদ কোত্থেকে এলো বুঝতে পারছি না। চলুন রতনবাবু, ইমরানের কাছেই সরাসরি জিজ্ঞেস করি। ও তো খুব সহজ সরল মানুষ, আমাদের নিশ্চয়ই সব বলে দেবে। পরদিন রতনবাবু আর গদাইধর ইমরানের কাছে গিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলেন। ইমরান বাবা, এখন তো তুমি আমাদের সমান সমান হয়ে গেছো। গ্রামে রটে ছিল যে ডাকাতরা তোমাকে মেরে ফেলেছে, তুমি বেঁচে ফিরলে কিভাবে? আর হঠাৎ এত ধনী বা হলে কি করে? রতনবাবু, আপনি ঠিকই বলেছেন যে এখন আমরা সমানে সমান, তাই আমি আপনার কাছে কিছুই লুকাবো না। এরপর ইমরান তাদের ঠিক সেই কথাগুলোই বলল যা মুক্তপ্রাসাদের রাজকন্যা তাকে বলতে বলেছিলেন। সত্যি? সমুদ্রের মাঝে কোনো দ্বীপে মুক্তোর প্রাসাদ আছে, আর সেখানকার রাজকন্যাই তোমাকে এসব দিয়েছে? আমি আপনাদের মিথ্যে বলবো কেন? বিশ্বাস না হলে আপনারা নিজেরা গিয়ে দেখে আসতে পারেন। লোভী রতন বাবু আর গদাইধর কাল বিলম্ব না করে ইমরানের বাড়ি থেকে বেরিয়ে এলো। তারা দ্রুত একটি জাহাজ তৈরি করল এবং তাদের কাছে থাকা মুক্তোর সাহায্য নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ল।
কিছুদিন পর মুক্তটি উজ্জ্বল হয়ে উঠল এবং রঙিন আলোর মাধ্যমে পথ দেখাতে শুরু করল। তারা সেই আলোর দিশায় জাহাজ চালিয়ে অবশেষে সেই রহস্যময় দ্বীপে পৌঁছে গেল। সেখানে গিয়ে তারা দেখল সেই বিশাল মুক্ত প্রাসাদ। তার মানে ইমরান একদম সত্যি বলেছিল। আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না যে এমন অদ্ভুত সুন্দর প্রাসাদ পৃথিবীতে আছে। চলো ভেতরে যাই। রতনবাবু আর গদাইধর প্রাসাদের ভেতরে ঢুকতেই রাজকন্যা তাদের সামনে এসে দাঁড়ালেন। আপনি কি এই প্রাসাদের রাজকন্যা? হ্যাঁ, আমি সেই। তাহলে আমাদেরও ইমরানের মতো অনেক অনেক মুক্ত দিয়ে দিন, বরং ওর চেয়েও বেশি দিন। পরের মুহূর্তেই রাজকন্যার চোখ থেকে রঙিন আলোককচ্ছটা বেরিয়ে এলো এবং রতনবাবু ও গদাইধর একটি লোহার খাঁচার ভেতরে বন্দী হয়ে গেল। এই কি করছেন আপনি? আমাদের বন্দি করছেন কেন? ইমরান তোমাদের আসল চেহারা জানত। তোমরাই ওর বাড়িতে ডাকাত পাঠিয়েছিলে এবং ওকে মারার চেষ্টা করেছিলে। ও ইচ্ছে করেই তোমাদের এখানে পাঠিয়েছে। কি ইমরান আমাদের এখানে পাঠিয়েছে? হ্যাঁ, তোমাদের লোভই তোমাদের কাল হয়েছে। তোমরা ইমরানের থেকে সেই সম্পদ কেড়ে নিতে চেয়েছিলে যা তোমাদের ছিল না। এবার তোমাদের পাপের শাস্তি ভোগ করতে হবে। তোমরা চিরকাল এই খাঁচাতেই বন্দী থাকবে। আমাদের ছেড়ে দিন, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করুন। না, তোমাদের মতো লোভী মানুষের এই শাস্তিই প্রাপ্য। এই বলে রাজকন্যা সেখান থেকে চলে গেলেন। এভাবেই তাদের লোভের গল্পের করুণ সমাপ্তি ঘটল এবং ন্যায়ের জয় হল। ইমরান আর তার মা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।